জনগণের এই বিপ্লবী জাগরণে পুলিশ ও সেনাবাহিনীর হাতে প্রবাসী সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলে আটক হয়েছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। বাংলাদেশ টিকে থাকার মোরাল অথরিটি থাকবে, নৈতিক যে অথরিটি সেটা থাকবে। দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তারেক রহমানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতে 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগে তীব্র চাপের মুখে পড়েছেন মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট চুরির রাজনীতিতে এবার বলা যায় হাসিনা মোদি সমানে সমান। জাতিসংঘ আবাসিক সমন্বয় ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেন। শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে, ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টে যেতে পারে, জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছেলের আটক হওয়া, তারেক রহমানকে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা, ভোট চুরি করে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ফেঁসে যাওয়া নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। জনগণের এই বিপ্লবী জাগরণে পুলিশ ও সেনাবাহিনীর হাতে প্রবাসী সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলে আটক হয়েছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত একজন ব্যক্তিকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলেকে আটক করা হয়নি। প্রকৃতপক্ষে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লালটুর ছেলে মোস্তাসিরুল আলম অনিন্দকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরণ সহ গ্রেপ্তারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। টিম রিউমার স্ক্যানার জানায়, দেশের একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে 2018 সালে পিনাকি ভট্টাচার্য নিখোঁজের সময় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী পিনাকি ভট্টাচার্যের একজন ছেলে সন্তান রয়েছে। কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার আটক হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আলোচনা এখন রাজনীতি থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। 2024 সালের 5 অগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো প্রায় সবই দূর হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আইনি বাধা দূর হলেও কেন তার দেশে ফেরা এখনো অনিশ্চিত? কবে ফিরছেন তিনি? এদিকে লন্ডনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর থেকেই তার দেশে ফেরার আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সূত্র বলছে, ঢাকায় তারেক রহমানের বাসভবন প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে তার ফিরে আসার সময় নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তারেক রহমানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি জানা নেই, তবে তিনি যখন দেশে ফিরতে চাইবেন তখন সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার অবশ্যই করা হবে। এমনকি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধান করে দেবে। তবে সরকারের পক্ষ থেকে নিজে থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না। তারেক রহমানের ফিরে আসার ইচ্ছা সম্পূর্ণ তার ব্যক্তিগত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, তারেক রহমানের ঘনিষ্ঠরা বলছেন 2025 সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে হি উইল বি কামিং ব্যাক ইন 2025। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এই বছরই পাবে ইনশাল্লাহ। 2024 সালের 5 অগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমান 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অন্যান্য মামলা থেকে খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার দেশে ফেরার পথে কোনো আইনি বাধা নেই। সবকিছু অনুকূলে থাকলেও তার ফিরে আসার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। निरंतर क्षीण होता जाता है।
বাংলাদেশে যেমন বারবার নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে, এবার তেমনি ভারতে 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগে তীব্র চাপের মুখে পড়েছেন মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট চুরির রাজনীতিতে এবার বলা যায় হাসিনা মোদি সমানে সমান। শেখ হাসিনার ভোট চুরির মতো এবার বিজেপিতে কোণঠাসা মোদির বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ, ভোট চুরি কেলেঙ্কারিতে সরাসরি জড়িত থাকার। কংগ্রেস সহ বিরোধী জোটের দাবি, 2024 সালের সাধারণ নির্বাচনে অন্তত 70 থেকে 80টি আসনে পরিকল্পিত কারচুপি হয়েছে, যার ফলে বিজেপি অস্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ভারতের সাম্প্রতিক ভোট চুরি কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাল, আর এই ঘটনাকে দেশটির গণতন্ত্রের জন্য এক গভীর সংকট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষায় 2024 সালের সাধারণ নির্বাচনে বিজেপি প্রায় 70 থেকে 80টি আসনে কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। তার দাবি, প্রকৃত ফলাফল হলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নই উঠত না। আর এদিকে এই অভিযোগের সপক্ষে রাহুল গান্ধী নির্দিষ্ট কিছু ঘটনা ও প্রমাণ তুলে ধরেছেন, যা ব্যাপক তোলপাড় ফেলে দেয়। যেমন, তিনি কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোট কারচুপির ঘটনার মুখোশ উন্মোচন করেছেন। তিনি প্রমাণ করেছেন, এই কেন্দ্রে ভুয়া ভোটার ও ডুপ্লিকেট ভোটারের মাধ্যমে লক্ষাধিক ভোট চুরি করা হয়েছে। এই অভিযোগের পর তিনি কর্ণাটক সরকারকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। রাহুল গান্ধীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্যান্য বিরোধী দল যেমন ইন্ডিয়া জোটের শরিকরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচিও পালন করেছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগের প্রমাণ চেয়ে রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে। বিজেপিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে যে রাহুল গান্ধী সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ করছেন। সম্প্রতি নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্র শীর্ষক এক জনসভায় জোরালো কিছু দাবি জানানো হয়। এতে অংশগ্রহণকারীরা ভোটার তালিকা কারচুপি, জালিয়াতিমূলক ভোট এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার নিন্দা জানান। লোকরাজ সংগঠন আয়োজিত এই সভায় বিশেষ করে যুবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। অপরদিকে দেশ জুড়ে এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো, আর নাগরিক সমাজ থেকে উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ইভিএম ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে জোরালো প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই কেলেঙ্কারি শুধু মোদি নয়, বরং গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাসকেই এক গুরুতর চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ভোট চুরি সংক্রান্ত এই কেলেঙ্কারি ভারতীয় গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে গভীরভাবে নাড়া দিয়েছে। এটি শুধু একটি নির্বাচনের ফল নয়, বরং পুরো নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই আজ প্রশ্নবিদ্ধ। বিরোধী দলগুলোর প্রতিবাদ, নাগরিক সমাজের উদ্বেগ এবং নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্ক স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভারতে একটি গভীর নির্বাচনী সংস্কারের প্রয়োজন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর এই সংকটের সমাধান নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বের উপর। শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে। ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টে যেতে পারে। জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের মেরুকরণ যে পর্যন্ত এসেছে তাতে ছাত্রদল পুরোপুরি ফ্লপ, যে তার সামান্যতম সম্ভাবনা নেই। বাকসাস, বিশেষ করে আব্দুল কাদের একদম জয় বাংলা, মানে টপ 5-এর মধ্যেও নাই আব্দুল কাদের। যা ছিল ওই তুহিন খানের বুদ্ধিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে আব্দুল কাদের আম সালা সব হারিয়েছে। অথচ আব্দুল কাদের একটা ভালো পটেনশিয়াল একটা অবস্থা ছিল। এই পর্যায়ে এসে বিএনপি অথবা এনসিপির নেতারা দেখছে যে অবস্থা খারাপ, এখানে শিবির জিতে যাবে। এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল, যেটা নিয়ে অনেকবার আলোচনা করেছে, শিবির ঠেকাও অ্যাট এনি কস্ট। শিবির ঠেকাতে নির্বাচন ঠেকানোর সব ধরনের চেষ্টা করেছে। এ বিষয়ে অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে। তারেক রহমান নিজে ডাকসু নির্বাচন ঠেকাতে চেয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইটস 100% ট্রু। আমি গোপন ভেতরে অনেক খবর জানি। তারেক রহমান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে কোর্টের উপর চাপ প্রয়োগ করে ডাকসু নির্বাচন স্থগিত করাও। রিট করেছে অন্য কেউ, কিন্তু এটা সুযোগ নিয়ে নির্বাচন স্থগিত করাতে চেয়েছিল। রিটকারীও নির্বাচন স্থগিত চায় নাই, এটা রিটকারী আইনজীবী স্পষ্ট করেছে। তারা চেয়েছিল ফরহাদের প্রার্থীতা নিয়ে তদন্ত বা পুনর্বিবেচনা, কিংবা ফরহাদের প্রার্থীতা বাতিলও চায়নি, যে এটা নিয়ে তদন্ত করবো, ওইভাবে চেয়েছে। কিন্তু বিএনপির এক জজ, যে একসময় বিএনপি নেতা ছিল, আইনজীবী, সে জজ হয়েছে, মানে বিচারক হয়েছে, সে ডাকসু নির্বাচন স্থগিত করে দিল। কিন্তু শেষ পর্যন্ত শিশির মনিরের সাথে আর চালাকিতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর চালাকিতে পারেনি, ডাকসু নির্বাচন হচ্ছে। সর্বশেষ জুলিয়াস সিজারের চেষ্টাও বেঁচে গেছে। কোর্ট এইসব রিট ফিট শুনবেই না। এটা রিটই হয় না, এই বিষয়ে এই প্রশ্নে রিট হয় না, কার্যতালিকা থেকে বাদ। এখন কি করবে? যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবিরের জয় জয়কর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের
কাছে শিবির ক্রাশ। নারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ যে শিবিরকে তারা ভোট দিবে। কোনো অপপ্রচারে কাজ হচ্ছে না, কত অপপ্রচার। এরপর এসে এখন শিবির ঠেকাতে জোটের চেষ্টা করছে। বাকসাস, আব্দুল কাদের এবং ছাত্রদল এদের মধ্যে জোট হতে পারে, এ বিষয়ে লন্ডনে আলাপ আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথমে আলোচনাটা ছিল এরকম, বাকসাসকে ভিপি পদ ছেড়ে দেওয়া হবে আর ছাত্রদলকে আরো বাকি অনেকগুলো পদ দিবে। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে না, আব্দুল কাদের অবস্থা খারাপ, আব্দুল কাদের একদম হিসাবের মধ্যেও নাই, টপ 5-এও নাই, এরপরে লন্ডনে আলোচনা চলছে। আসলে ওহি আসে লন্ডন থেকে, ওহি আসতে পারে। লন্ডন থেকে অলরেডি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা দেখো বাকসাসের সাথে জোট করতে পারো কিনা, আলাপ আলোচনা করো। এটা লন্ডন ওহি, সে ওহির ফলে ওহির তাসির শুরু হয়ে গেছে। আমি আসছি সেদিকে। এখন যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা একদম খারাপ, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে থাকলে না তার সাথে জোট করা যায় বা তাকে সেকেন্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যায় বা থার্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যায়, কিন্তু আব্দুল কাদের অবস্থা একদম খারাপ, একদম পচে গলে গেছে। এই জায়গায় এখন আলাপ আলোচনা এরকম যে ভিপি পদটা ছাত্রদলকে ছেড়ে দিবে আর জিএস এজিএস বা এরকম একটা দুইটা ভিপি যাকে দিবে অন্য দল, সাপোজ ভিপি যদি ছাত্রদল পায় তাহলে জিএস এজিএস দুইটাই বাকসাসকে দিবে। এরকম একটা সমীকরণে জোটের আলাপ আলোচনা চলছে পর্দার অন্তরালে, এবং লন্ডন থেকে এ বিষয়ে কিছুটা ওহি এসেছে, আমরা তথ্য পেয়েছি। এদিকে ছাত্রদলের ভিতরে অনেক জটিলতা। ছাত্রদলের যে 5টা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরো কিছু সাব গ্রুপ আছে অঞ্চল ভিত্তিক, বরিশাল, সিলেট, নানান চট্টগ্রাম ভিত্তিক গ্রুপ। তাতে ছাত্রদলের যারা নমিনেশন পেয়েছে তাদেরকে ছাত্রদলের অধিকাংশ গ্রুপ হেল্প করছে না, তারা চায় না যে এরা বিজয়ী হোক, তাহলে ছাত্রদল ওই অংশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। এত বছর হাসিনা জুলুম নির্যাতন স্বীকার করেও ক্যারিয়ার বিসর্জন দিয়ে, জীবন যৌবন বিসর্জন দিয়ে ছাত্রদল করলো, বুইরা হয়ে গেছে, দাঁত টাত নড়ে, তারপরও ছাত্রদল করছে। কিন্তু যদি ছাত্রদলের প্যানেল জিতে তাহলে ছাত্রদলের সেই বৃদ্ধ নেতাদের ক্যারিয়ার শেষ, তরুণ নেতারা এমনিতেই ছাত্রদলের মূল ফ্রন্টে চলে আসবে, তারা আর খাবারই পাবে না। এই কারণে ছাত্রদল চায় না যে ছাত্রদলের প্যানেল জিতুক, দিস ইজ রিয়ালিটি। তারপরও জোট করে নানান সমীকরণ করার চেষ্টা চলছে। লন্ডন থেকে ওহির পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট, কাদের তোমাকে কথা দিচ্ছি, বাবার, অথচ এই এনসিপির সাথে বিএনপির কি ফাইট, এনসিপি বিএনপি সম্পূর্ণ উল্টা রাজনীতিতে। আর এখন শিবির ঠেকাতে লন্ডনের ওহির ভিত্তিতে রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট, কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আল বদর আল শামসের বংশধরদের বিরুদ্ধে। দেখেন, এই রকমের ভাষা কখনো বিএনপির কেউ ব্যবহার করেছে? করেনি। এটা আওয়ামী লীগের লোকজন ব্যবহার করেছে। দ্যাট মিনস এই রাকিবরা আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে যা ছুঁড়ে ফেলে দিয়েছে, কুত্তার মতো ওইটা উঠিয়ে তারপরে খাচ্ছে। এই যে প্রতিপক্ষকে রাজাকার আল বদর আল শামস বলে গালি দেওয়া, এটা হচ্ছে আওয়ামী লীগ তো খাবার খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে পালিয়েছে, ওগুলো কুড়িয়ে খাচ্ছে। এটা বিএনপি জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা কখনো দেয়নি। এটা আওয়ামী লীগে ফেলে দেওয়া খাবার। বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাল্লাহ। আল বদর বাহিনীর কমান্ডারদের, এটা কিন্তু একটা ধর্মের প্রতি এক ধরনের অবমাননা। আল বদর এটা একটা বিশুদ্ধ পরিভাষা, এটা ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই আল বদর ইসলামের এই পরিভাষাটাকে বিকৃত করা হচ্ছে। মানে ওরা কিচ্ছু পারে না, কোনো ব্রেইন নাই। একটা জামাতকে একটা গালি দিবে, তাও আওয়ামী লীগেরটা দিতে হয়। আল বদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিং এর জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী, গুপ্ত বাহিনী সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায় অপরাধীদের বিচার শুনেছি। এই ছাত্রদল বিএনপি থাকবে না, বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে, এটা আমি বেশ আগেই প্রেডিকশন করেছি। আল বদর বাহিনীর মাধ্যমে এরা নাকি তরুণ প্রজন্মকে ইসলামের নৈতিকতা শেখাবে, তার নমুনা ছাত্র সমাজ প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছে। এই লন্ডনের ওহির সাথে প্রথম আলো নিউজ জুড়ে দিয়েছে, ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, আব্দুল কাদেরের এই ফেসবুক পোস্ট। এই শিবিরের সাবেক সাথে আব্দুল কাদের এখন ছাত্রদলের প্রিয় হয়েছে, অথচ এনসিপি বিএনপি ফাটাফাটি। এনসিপি পিআর চায়, বিএনপি পিআর চায় না। এনসিপি নতুন সংবিধান চায়, নতুন সংবিধানের কথা শুনলেই বিএনপি হার্ট ফেল করে। এনসিপি আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, আর স্থানীয় সরকার নির্বাচন জায়েজই নাই, রাজাকাররা স্বাধীনতা বিরোধীরা চায়, অ্যাকর্ডিং টু বিএনপি। তো এই পরিস্থিতিতে এনসিপির ছাত্র সংগঠন বাকসাস আর বিএনপি জোট, এটা জোট চেষ্টা, এটা জোটের প্রস্তাব। এই রাকিবের এই বক্তব্য আরো একটা ফেসবুক পেজে রাজাকারদের বংশধরদের আসল চরিত্র উন্মোচিত। মানে এর মাধ্যমে এই বাকসাসের সাথে কার্যত জোটের প্রস্তাব দিয়েছে ছাত্রদল। এখন এই বাকসাস এরা তো লেজুর ভিত্তিক, এরা তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সিদ্ধান্ত জামাতের কোন নেতা চাপিয়ে দেওয়ার সাহসই পায় না।
শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মোটেও লেজুর ভিত্তিক না, অন্য শাখা থাকলে থাকুক, জেলা শাখাগুলো হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কশিন কালো জামাতের লেজুর ভিত্তিক ছিল না, এখনো না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কাদের পরামর্শ নেয় জানেন? এটা শিবিরের যে উদারতা তার একটা প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এখন এবি পার্টি প্রয়োজনে তার পরামর্শ নেয়, আপ বাংলাদেশ তার পরামর্শ নেয়, কিন্তু জামাতের কাছে জিজ্ঞেস করে না যে কি করতে হবে। ঢাবি শিবির ঢাবির বাইরে যায় না, কারণ ঢাবির খবর যারা ঢাবিতে পড়ে নাই, ঢাবির নেতা ছিল না, তারা জানে না। এই জন্য জামাতের আমিরের কাছেও এটা জিজ্ঞেস করে না। কিন্তু এই বাক্সাস এনসিপির সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখন এই বাক্সাস যদি ছাত্রদলের সাথে জোটে আসে, শেষ মুহূর্তে হিসেব নিকেশ পাল্টে দেয়, তাতে দেখা যাবে যে এনসিপির ভবিষ্যৎ একদম জয় বাংলা হয়ে যাবে, এনসিপির কোনো রাজনীতি থাকবে না। তবে এই দৃষ্টিতে আশা করি ছাত্রদল বাক্সাস জোটে আসবে না, আশা করি হয়ে যাবে। আর যদি আসে তাহলে এনসিপি শেষ, এদের এতদিনের যে চাওয়াটা ওগুলো শেষ, জয় বাংলা। এদিকে তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ। তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর জন্য শুরুতে ১/১১ অন্তর্বর্তী সরকার, পরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘ সময় ধরে নিখুঁত পরিকল্পনা ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার ছিল অসংখ্য মিথ্যা মামলা ও শাস্তি। ৭৫টি মামলা ঠুকে দেওয়া হয় তারেক রহমানের বিরুদ্ধে, এর মধ্যে কয়েকটিতে তার সাজাও হয়, বাকিগুলোর বিচার বছরের পর বছর ধরে চলছিল। দেশে ফিরলে নিশ্চিত তার ঠিকানা হতো জেলখানায়, বিপন্ন হতো তার জীবন। এই মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। পরদিন মতিঝিল থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়। পরে ২০১৮ সালে ১০ অক্টোবর এই মামলার রায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ তদন্ত ও সাক্ষ্য গ্রহণে গুরুতর অনিয়মের কথা উল্লেখ করে তাকে এবং অন্য আসামিদের খালাস দেন। রাষ্ট্রপক্ষ আপিল করলেও গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আগের খালাসের রায় বহাল রাখেন। এই রায়ের সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনা ও তার দলের স্বৈর শাসনমূলক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইতিহাসে নির্মম পরিহাস, আজ তাদের পালাতে হচ্ছে। শুধু রাজনৈতিক মতপার্থক্য বা ক্ষমতার জন্য বিরোধীদের ওপর বছরের পর বছর ধরে নির্যাতন, হত্যা, লাশ গুম এসব কাজ করেছে শেখ হাসিনার দল ও তার সরকার, যা কোনো সভ্য দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন শেখ হাসিনা, তার পুলিশ, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই দীর্ঘ অন্ধকারের মধ্যেও আলোকবর্তিকা হয়ে উঠেছেন তারেক রহমান।